ব্যাংক খাতের দুর্দশার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই দায়ী বলে মনে করেন ব্যাংক নির্বাহীরা। এছাড়া রাজনৈতিক আধিপত্যের কারণে খেলাপি ঋণ আদায় করা সম্ভব হয় না বলেও জানান তারা। বুধবার বিআইবিএম মিলনায়তনে আয়োজিত সেমিনারে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচারের কারণেই বাড়ছে না ব্যাংক খাতের আমানত। রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের কারণে গেল দেড় দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাতে। নামে বেনামে ঋণ ও পাচারের কারণে সামগ্রিকভাবে ক্ষতির মুখে দেশের অর্থনৈতিক অবস্থা। বিআইবিএম আয়োজিত সেমিনারে ব্যাংক খাতের সামগ্রিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে কথা বলেন ব্যাংকাররা। বলেন, গেল 15 বছরে দুর্নীতি ও অনিয়ম করে ব্যাংক খাতকে দুর্বল করা হয়েছে। এ খাতের দুর্দশার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেন তারা। বিভিন্ন রকম তদবিরের জ্বালায় ব্যাংকিং সেক্টর পাগল হয়ে যায়। চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রমোশন দিতে হবে, তাদের ট্রান্সফার করতে হবে, এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে। স্যার, ভালো ব্যাংকগুলো মানুষ আস্থা অর্জন করতে পারছে না। মানুষ টাকা রাখছে এখন বালিশের নিচে। ভালো কাস্টমার যাদের সামর্থ্য আছে তারা ফরেন ব্যাংকগুলোতে টাকা নিয়ে যাচ্ছে, দেশীয় ব্যাংকগুলোতে টাকা রাখতেই যাচ্ছে না। এখান থেকে মুক্তি দরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচারের জন্য রাজনৈতিক ও সামাজিক পরিবেশ দায়ী। সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে অর্থনৈতিক এই দুরবস্থা হতো না। আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়ন গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যায়। তাহলে দেশের অভ্যন্তরের কাজে আমাকে যদি ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না। এ সময় ব্যাংকাররা বলেন, অনিয়ম করে নেয়া ঋণ বৈধভাবে সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ। ডিজিটালাইজেশন ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানো কঠিন বলেও জানান ব্যাংক কর্মকর্তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যেই বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অনুমোদনের কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইনে পরিবর্তন করেছে সরকার। আপাতত এই 4 ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। স্যারের সই করা টাকা পেতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমাদের তো কিছু প্রক্রিয়া আছে। আমাদের এখানে ডিজাইন করতে হবে, সেগুলো ছাপা হতে হবে, সেখানে স্যারের সই করতে হবে, তারপরে টাকা বাজারে আসবে, এবং সেটার জন্য আমার মনে হয় যে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতাকে পাশ কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পণ্য রপ্তানি। কারখানায় গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যেও শ্রমিক উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমে রপ্তানিতে ভালো খবর এসেছে বলে মনে করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিকেলে রাজধানীতে ইপিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইপিবি হিসেবে নভেম্বরে রপ্তানি আয় এসেছে প্রায় $412 কোটি। বছর ব্যবধানে তা বেড়েছে 15.63%। চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে 1990 কোটি 60 লাখ ডলারের পণ্য। এদিকে নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে $330 কোটি বেশি। আগামীতে রপ্তানির এ গতি আরও বাড়বে বলে আশা ইপিবির। ভারতের সাথে বর্তমান সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক। এই সম্পর্ক বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের ওপর প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো ঠিকঠাকভাবে এবং সময় মতোই আসবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেক্ষেত্রে ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করে দেয়া হবে এমন হুমকি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতের এমন বক্তব্য রাজনৈতিক, যার প্রভাব বাণিজ্যের উপর
পড়বে না। সালেউদ্দিন বলেন, আসছে রমজানে পণ্যের দাম বাড়বে না। দাম কমানোর জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। পণ্যের ভ্যাট কমিয়ে খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে। অর্থ উপদেষ্টা দাবি করেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অর্থাৎ এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আবার চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা কোথায় বিক্রি করবে? বিদ্যুৎ খাতের মূল সমস্যা চিহ্নিত করে সংস্কার করা গেলে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিডির বছরে 13,800 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস IEEF এর এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত 8 বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 125 ভাগ বাড়লেও চাহিদা ততটা বাড়েনি। সেই সঙ্গে উচ্চ মূল্যের জ্বালানির ব্যবহার বাড়ে, কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি নবায়নযোগ্য জ্বালানিতেও। গবেষণা প্রতিবেদন বলছে, গত 4 অর্থ বছরে 1.8 গুণ রাজস্ব বৃদ্ধির বিপরীতে প্রতিষ্ঠানটির ব্যয় বেড়েছে 2.6 গুণ। সে কারণেই ওই বছরগুলোতে সরকারকে মোট 1,26,700 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এছাড়া বিদ্যুৎ খাতের সংরক্ষিত উৎপাদন সক্ষমতা 66 ভাগের বেশি, যা বাংলাদেশের জন্য মাত্রাতিরিক্ত ব্যয় সাপেক্ষ। IEEF এর মনে করে 2030 সালে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা 25,834 মেগাওয়াটে পৌঁছাবে। প্রথমত আমাদের চাহিদা প্রাক্কলন করতে হবে জ্বালানি দক্ষতা বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে, যাতে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে এত টাকা ভাড়া দিতে না হয়। এর পাশাপাশি 3,000 মেগাওয়াট সক্ষমতার নবায়নযোগ্য জ্বালানি এই গ্রিডে যদি সংযুক্ত করা হয়, আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস যেটা 10% উপরে, তাকে যদি 8% নামিয়ে আনা যায়, তাহলে বছরে 13,800 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। এরপরও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব ধরনের আর্থিক লেনদেনকে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সেই সঙ্গে ফাউন্ডেশনকে সেবা বা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকেও কোনো উৎসে মূসক দিতে হবে না। বুধবার এনবিআর একটি আদেশ জারি করে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর 126 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ফাউন্ডেশনটির কার্যক্রমকে মূসক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানকে আয়কর অব্যাহতিও দেয়া হতে পারে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। বিকাশ অ্যাপের মাধ্যমে গত 3 বছরে 32 লাখের বেশি গ্রাহক সঞ্চয়ী আমানত বা ডিপিএস খুলেছেন। ঘরে বসে কোনো ধরনের কাগজপত্র ও ব্যাংক হিসাব ছাড়াই সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে এসব সঞ্চয়ী আমানত হিসাব খুলেছেন গ্রাহকরা। 4টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে এসব ডিপিএস খোলা যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা সিটি ও ব্র্যাক ব্যাংক এবং IDLC ফাইন্যান্স। আবার যেসব গ্রাহকের ডিপিএসের মেয়াদ পূর্ণ হয়েছে, তাদের 96% আবারও বিকাশের মাধ্যমে ডিপিএস খোলার আগ্রহ দেখিয়েছেন। মঙ্গলবার রাজধানীতে এক মতবিনিময় সভায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ডিপিএস খোলার এ মাইলফলক উদযাপনে মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাছ আলু। আগে বাড়ির আঙিনায় বেড়ে উঠলেও বর্তমানে মাঠে গাছ আলুর চাষ করছেন কৃষকরা। ফলনও হচ্ছে ভালো। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা 6,000 টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। এভাবে মাচায় ঝুলছে গাছ আলু। কৃষকরা তা সংগ্রহ করছেন বিক্রির জন্য। গত 4 বছর ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষি জমিতে। গাছ আলু তুলনামূলক কম খরচে লাভজনক হওয়ায় উপজেলার চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমি গাছ আলু লাগাইছি 8 শতাংশ জায়গা,
আমি 2-3 হাজার টাকা খরচ করছি, প্রায় 12,000 টাকার মতো বিক্রি হয়েছে, আরো আশা করছি আরো কিছু বেচা কেনা হবে। ব্যাপারীরা 40-45 টাকা কেজি আমরা ক্ষেতের থেকেই নিয়ে যায়, তাই আমরা খুবই লাভবান। কৃষকরা জানান কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙ্গার পর একই মাচায় গাছ আলু ফলানো যায়। আগস্টের মাঝামাঝি ফলন আসে, পাওয়া যায় ডিসেম্বর পর্যন্ত। আমরা বাড়ির আশেপাশে এইসব আলু দিতাম, দাঁড়ে দোকানে দিতাম, গাছে গুছে তেমকা এটা বাদ আমরা ক্ষেতের মাঝে চাষ করি, খুব ভালো ভালো দামও আছে। এই আলুটা অনেক লাভবান, তা আমাদের দেখা দেখি আরো অনেক কৃষক চাষ করতেছে, তা আশা করি অনেক লাভবান সবাই হবে। কৃষি বিভাগ বলছে বাড়ির আঙিনায় বেড়ে ওঠা এই সবজিটি মাঠে মিশ্র ও রিলে পদ্ধতিতে বিনা খরচে আবাদ করা সম্ভব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে এটা সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করেছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি, এই জন্য এই সময় সবজির ক্রাইসিস থাকে। এই ক্রাইসিস মুহূর্তে এই সবজিটা একটা মানুষের চাহিদা পূরণ করতে পারতেছে এবং আমরা কাজ করে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার সবগুলো উপজেলায় যেন এটা সম্প্রসারণ করা যায়। চলতি মৌসুমে পাকুন্দিয়া উপজেলায় 402 হেক্টর জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,000 টন, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইএক্স সূচক 12.32 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,238 পয়েন্টে। বুধবার ডিএসইতে লেনদেন হয় 476 কোটি 51 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 34 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 394 কোম্পানির মধ্যে দর বেড়েছে 206টির, কমেছে 139টির এবং অপরিবর্তিত ছিল 49টির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 42.92 পয়েন্ট, অবস্থান করছে 14,645 পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে 4 কোটি 97 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।